তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজে স্বাগত। তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, পঞ্চায়েত, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ইভেন WBCS। সমস্ত পরীক্ষাকে মাথায় রেখেই পাশাপাশি আমার মেন ফোকাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং WBPর সাব ইন্সপেক্টর। পাশাপাশি রেলওয়েরও একটা নিয়োগ হবে, এপ্রিল মাসে নোটিফিকেশান আসছে। তো সব কিছুকে মাথায় রেখেই আমার এই জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের এটা আরেকটা ভিডিও। বাকি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, ওগুলো তোমরা দেখে নেবে। বাকি ওই ভিডিওগুলোর লিঙ্কস এই ভিডিওতেও দিয়ে দেবো। আজকে কিন্তু আমি কোনো MCQ আমি করাবো না, MCQ এর অ্যান্সার আমি করাবো না। আজকে আমি জাস্ট একটা পার্টিকুলারলি টপিক, হিস্ট্রির, সেই টপিকের ওপর আমার কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে তোমাদের আসতে পারে। টপিকটা কি? টপিকটা হচ্ছে ইতিহাসের দুটো টপিক, একটা হচ্ছে জৈনিজম আর একটা হচ্ছে বুদ্ধিজম, এটার উপর। তাহলে যদি আমি প্রথমে জৈনিজমটাকে ধরি, তাহলে জৈনিজম আমি আজকে টপিক হচ্ছে জৈনিজম। জৈনিজম থেকে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেব সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, পারলে খাতায় টুকে নেবে। দেখো, ফার্স্ট, জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে ছিলেন? প্রথম প্রবর্তক ছিলেন ঋষভনাথ। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ঋষভনাথ প্রথম প্রবর্তক। এনার জন্ম হয়েছিল অযোধ্যাতে, ক্লিয়ার? আর 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। এই পার্শ্বনাথ যিনি ছিলেন, ইনি ছিলেন কি, যদি বলা হয় জৈন ধর্মের, ঠিক আছে, প্রথম প্রবর্তক, তাহলে ঋষভনাথ। আর জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক যদি বলা হয় প্রকৃত প্রবর্তক, তাহলে প্রকৃত প্রবর্তক কিন্তু পার্শ্বনাথ। আর 24তম তীর্থঙ্কর কে ছিলেন? এই কোশ্চেনটা বহুবার এসছে। তাহলে 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, এবং ইনি কিন্তু শেষ তীর্থঙ্কর। 24 এবং শেষ তীর্থঙ্কর, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর এই তীর্থঙ্কর কথার মানে কি? এই তীর্থঙ্কর কথার মানে হচ্ছে মুক্তির পথদাতা, মুক্তির পথদাতা, ঠিক আছে? আচ্ছা, মহাবীর। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মহাবীর সম্পর্কে, কারণ বেশিরভাগ কোশ্চেন এই মহাবীর থেকে আসবে। মহাবীর থেকে আমরা কি পড়ব? মহাবীরের ফার্স্ট যেটা তোমাকে জানতে হবে, জন্ম সালটা লাগবে তোমাদের। কত সালে? 540 খ্রিস্টপূর্ব জন্ম। এবং এটা কোথায়? এটা হচ্ছে বৈশালী জেলার কুন্দগ্রাম। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, বৈশালী জেলার কুন্দগ্রামে কিন্তু মহাবীরের জন্ম। পাশাপাশি মৃত্যুটাও তোমাদেরকে কিন্তু ইনার মনে রাখতে হবে। মৃত্যু হচ্ছে 468 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছে? বিহারের পাবাতে। বিহারের পাবাতে তিনি কিন্তু দেহত্যাগ করেন। তো এই সমস্ত ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট, বিহারের পাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, চতুর্জাম। এক সেকেন্ড, চতুর্জাম জানা আছে কারোর? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে। চতুর্জাম এইটা কার ছিল? চতুর্জাম ছিল, এটা পারশনাথের প্রবর্তক। চতুর্জাম কি? চতুর্ধাম হচ্ছে যে অহিংসা, সত্যবাদিতা, অচর্য আর অপরিগ্রহ, এই চারটা নিয়ে চতুর্জাম। তারপরে
মহাবীর এই চতুর্জামের সঙ্গে অ্যাড করে দিলেন একটা জিনিস, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ঠিক আছে, এটা কে অ্যাড করেছেন? এটা করেছেন মহাবীর। বুঝলেন তো? তো এই যে চতুর্জামের যে প্রবর্তক সে ছিল পারশনাথ, আর এই চতুর্জামের সঙ্গে ব্রহ্মচর্য অ্যাড করে দিল। মানে কার সঙ্গে? ওই অহিংস, সত্যবাদিতা, অচর্য আর অপরিগ্রহ, এর সঙ্গে ব্রহ্মচর্য মিলে হলো 5টা। এই যে 5টা, এটাকে বলা হতো পঞ্চ মহাব্রত। ঠিক আছে, পঞ্চ মহাব্রত। বুঝতে পারছি? তাহলে তোমাকে পরীক্ষায় কি জিজ্ঞেস করবে যে পারশনাথের চতুর্জামের সঙ্গে নিচের কোনটি মহাবীর যুক্ত করেছিলেন? তাহলে অ্যান্সার হচ্ছে ব্রহ্মচর্য। এই 5টাকে নিয়ে বলা হতো পঞ্চ মহাব্রত। এরপরে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম জৈন সম্মেলন, দুটো হয়েছিল, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং পরীক্ষাতে জিজ্ঞেস অবশ্যই করবে যে জৈন সম্মেলন কোথায় হয়েছিল। তার পাশাপাশি সাল খুব একটা জৈন সম্মেলনে দেয় না। ঠিক আছে, তো দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, তো জৈন সম্মেলন, দুটো জৈন সম্মেলন তোমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে কোথায়? যেটা ফার্স্ট জৈন সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে পাটালিপুত্র। আর সেকেন্ড যেটা হয়েছিল জৈন সম্মেলন সেটা কোথায় হয়েছিল? গুজরাটের বলভি। গুজরাটের বলভিতে, এটা যেন মাথায় থাকে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কল্পসূত্র। কল্পসূত্র এটা হচ্ছে জৈন শাস্ত্র। ঠিক আছে, এটা কে লিখেছিলেন? এটার রচয়িতা হচ্ছিলেন ভদ্রবাহু। মাথায় থাকবে, মাথায় অবশ্যই রাখবেন। ঠিক আছে, আর জৈনদের যে প্রধান ধর্মগ্রন্থ তার নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ। কি বললাম? দ্বাদশ অঙ্গ। ক্লিয়ার? এগুলো মাথায় রাখতে হবে। এর পাশাপাশি যেটা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইউনিক মনে রাখা উচিত সেটা হচ্ছে যে জৈন স্থাপত্যর ভাস্কর্য বা জৈন স্থাপত্য বা ভাস্কর্য, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে বিশ্বের সবচেয়ে উঁচু জৈন স্তম্ভ মানে জৈন মূর্তি, ঠিক আছে, জৈন মূর্তি কোথায় আছে অবস্থিত এবং সেটা কার? যদি জানা থাকে কমেন্ট করো। বিশ্বের সবচেয়ে উঁচু ভারতে আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলায়। ঠিক আছে, সেইটার নাম হচ্ছে স্ট্যাচু অফ আহিংসা। আহিংসা মানে অহিংস, স্ট্যাচু অফ অহিংস। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়, মাথায় রাখবেন। এই স্ট্যাচু অফ আহিংসা কোথায় আছে বললাম? মহারাষ্ট্রের নাসিকে। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বলি, মহারাষ্ট্রের নাসিকের পাশাপাশি এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু, ঠিক আছে, জৈন মূর্তি। কার আছে এই বিশ্বের সবচেয়ে উঁচু জৈন মূর্তি জানা আছে? এইটা হচ্ছে ঋষভনাথের। ঋষভনাথ স্ট্যাচু অফ অহিংসা। পাশাপাশি আরেকটা কোশ্চেনও দেয় তোমাদেরকে, যেটা হচ্ছে গোমেতেশ্বরী মন্দির, ঠিক আছে, বা বাহুবলী মন্দির কোথায় রয়েছে? বাহুবলী মন্দির, সরি বাহুবলী মন্দির নয়, বাহুবলী মূর্তি হবে। ঠিক আছে, বাহুবলী মূর্তি। এটা হচ্ছে কর্ণাটকের শ্রবণ বেলাগোলা। ঠিক আছে,
কোথায় বললাম? শ্রবণ বেলা গলা। এটা কোথায়? কর্ণাটক। এটাও তোমাদেরকে মনে রাখতে হবে যে বাহুবলী মূর্তি বা গোমেতেশ্বরী মূর্তি কোথায় রয়েছে? শ্রবণ বেলাগোলা, কর্ণাটক। আগে এটাই ছিল সব থেকে উঁচু, কিন্তু এখন হয়ে গেছে স্ট্যাচু অফ অহিংসা, মহারাষ্ট্রের নাসিক অবস্থিত। ঠিক আছে, পাশাপাশি তোমাদেরকে আরেকটা যেটা মনে রাখতে হবে, এই জৈনদেরকে দুভাগেও ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে দিগম্বর, আর একটা হচ্ছে শ্বেতাম্বর। ঠিক আছে, তো আর সেই রকম আমার মনে হয় না যে এর বাইরে থেকে আর কিছু কোশ্চেন দেবে। যদি দেয় তাহলে সেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, দেখে যাবে একটু খুঁটিয়ে আরও, কিন্তু আমার মনে হয় এই জেনারেল কনসেপ্টটুকুটাই তোমাদের জন্য এনাফ। আচ্ছা, এর পাশাপাশি এরপরে আরেকটা যেটা আমি টপিক করাবো বলেছি সেটা হচ্ছে গৌতম বুদ্ধ বা বুদ্ধিজম। বুদ্ধিজম বা আচ্ছা বুদ্ধিজম, ঠিক আছে, ওকে। বুদ্ধিজম পড়াবার আগে যেটা তোমাদেরকে ফার্স্ট জেনে রাখা উচিত, বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞান। মাথায় থাকবে? আচ্ছা, এরপর আমি যে ব্যক্তি বা যে মনীষীর ব্যাপারে পড়াবো সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে কি বলা হয় জানা আছে? লাইট অফ এশিয়া। তাহলে এখান থেকে একটা তোমাদের জিকের কোশ্চেন হয়ে গেল যে লাইট অফ এশিয়া নামে কে পরিচিত? গৌতম বুদ্ধ। ইনার জন্ম কোথায় হয়েছিল? ইনার জন্ম হয়েছিল লুম্বিনী উদ্যানে। মাথায় রাখতে হবে। সাল 563 খ্রিস্টপূর্বাব্দ। এগুলো কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে এবং এগুলোও জিজ্ঞেস করবে। মৃত্যু কোথায় হয়েছে ইনার? জন্ম তো জানলাম, মৃত্যু জানতে হবে। কুশীনগর। ঠিক আছে, এই সালটাও লাগবে 486 খ্রিস্টপূর্বাব্দে। এই যে ইনার যে মৃত্যু, এই মৃত্যুটাকে মহাপরিনির্বাণ লাভ বলা হয়। মহাপরিনির্বাণ লাভ বলা হয়। কেন বলা হয় যদি তোমাদের জানা থাকে কমেন্ট করে দিও। তোমাদের মোটামুটি এই সমস্ত পরীক্ষা এটা জিজ্ঞেস করবে না, কিন্তু এটা জিজ্ঞেস করবে যে বুদ্ধিজম মানে গৌতম বুদ্ধর যে মৃত্যু সেটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ লাভ বা মহাভিনিষ্ক্রমণ বা ধর্মচক্র প্রবর্তন, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তিনি এই গৌতম বুদ্ধ 29 বছর বয়সে, ঠিক আছে, গৃহত্যাগ করেছিলেন। তো এই যে তিনি গৃহত্যাগ করলেন, এইটাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ বলা হয় তার গৃহত্যাগের ঘটনাটাকে। তিনি তার ধর্মপ্রচার কোথায় করেছিলেন? প্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন সারনাথ থেকে। ঠিক আছে, 5 জনকে প্রথম তিনি তার ধর্মপ্রচার করেছিলেন। কৌন্ডিন্য মনে হয় প্রথম ছিল। ঠিক আছে, এবার এই গৌতম বুদ্ধের নির্বাণ লাভের পথ কি ছিল? নির্বাণ লাভের পথ অষ্টাঙ্গিক মার্গ। মাথায় রাখবেন। কি বললাম? অষ্টাঙ্গিক মার্গ ছিল। ঠিক আছে, আর এই বুদ্ধিজমের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। আর এটা কোন ভাষায় লেখা? এটা কিন্তু পালি ভাষায় লেখা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। এর পাশাপাশি তোমাদেরকে যেটা জানতে হবে, বৌদ্ধ সম্মেলন। এর আগে আমরা দেখলাম জৈন সম্মেলন, এরকম কিন্তু 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। তোমাদেরকে যেটা জিজ্ঞেস করবে শাসক আর স্থান, মানে
পরীক্ষা জিজ্ঞেস করবে যে প্রথম বৌদ্ধ সম্মেলনের, ঠিক আছে, স্থান কোথায় ছিল, তাহলে এটা হচ্ছে রাজগৃহ, রাজগৃহতে হয়েছিল। এবং তখন শাসক কে ছিল? অজাতশত্রু। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? কালাশোক। এবং এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল বৈশালীতে। তারপরে 3 নম্বরে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? অশোক। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল পাটালিপুত্রে। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? এটা হয়েছিল কনিষ্কের আমলে। কোথায় হয়েছিল? কাশ্মীর, মতান্তরে জলন্ধর। কাশ্মীর, আচ্ছা এটা দীর্ঘ হবে, কাশ্মীর। তো শাসক স্থানটাই বেশিরভাগ অংশে জিজ্ঞেস করে, তারপরে এর গুরুত্ব, তারপরে সময় প্লাস এর সভাপতি, এগুলো সেইভাবে জিজ্ঞেস করে না পরীক্ষাতে। ঠিক আছে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে বলো? এটা রয়েছে বিহারে। ঠিক আছে। কারা করেছিল? গুপ্ত শাসকরা করেছিল। এটা ফুডে এসেছিল এই কোশ্চেনটা, গুপ্ত শাসক। এইটা কেন এখানে? কারণ হচ্ছে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের এটাকে বলা যেতে পারে পীঠস্থান। কি বলা হয়? পীঠস্থান নালন্দা। এর পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট যেটা ইনফরমেশন, সেটা হচ্ছে বিক্রমশিলা। এটাও কিন্তু কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এটা কার আমলে তৈরি হয়েছিল? পাল শাসকদের আমলে। ক্লিয়ার? আর এটা বলা যেতে পারে বৌদ্ধ ধর্মের শিক্ষার সেন্টার বা মূল কেন্দ্র বলতে পারো। মূল কেন্দ্র মানে সেন্টার অফ লার্নিং। ঠিক আছে। বুদ্ধিজমের যে সেন্টার অফ লার্নিং সেটা হচ্ছে বিক্রমশিলা। পাশাপাশি আমরা প্রথমে দেখেছিলাম যে জৈনদেরকে দুভাগে ভাগ করা হয়, সেরকম বুদ্ধিস্টদেরকেও কিন্তু দুভাগে ভাগ করা হয়। এটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। কি? একটা হচ্ছে হীনযান, আর পাশাপাশি হচ্ছে মহাযান। দেখো বিষয়টা হচ্ছে এর বাইরেও অনেক ইনফরমেশন কিন্তু রয়েছে। আমি বলছি না যে ইনফরমেশন নেই, অনেক ইনফরমেশন রয়েছে। দিগম্বর শ্বেতাম্বরের ডেফিনেশন রয়েছে, হীনযান মহাযানের ডেফিনেশন রয়েছে, ত্রিরত্নর ডেফিনেশন রয়েছে, অষ্টাঙ্গিক মার্গের ডেফিনেশন রয়েছে। তো আমার বিষয়টা হচ্ছে যে সেগুলো তো তোমরা বইয়ে পাবে, এগুলো পড়ে নেবে। কিন্তু ওগুলোর মধ্যে এটা হচ্ছে জিস্ট, মানে এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোকে তোমাকে বেশি বেশি মনে রাখতে হবে। ওই জন্যই আমি এটা তোমাদেরকে ভিডিও আকারে প্রোভাইড করলাম। আর যারা নতুন আছো, নতুন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য তো বলা যেতে পারে এই ভিডিওটা জৈনিজম আর বুদ্ধিজমের উপর অমৃত। তাহলে এখন আমি বিদায় নিচ্ছি। সবাইকে আমি জানাই জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।